একদম রাজাগোপাল বাবু নীতি আদর্শের কথা বলছিলেন রাজনীতিকদের। আমি শুধু একটা কথা একটু উল্লেখ করব, অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন সরকার তৈরির জন্য দল ভাঙিয়ে নতুন জোট তৈরি করে যদি ক্ষমতা আসে তাহলে সেই ক্ষমতাকে আমি কাঠি দিয়েও ছুঁয়েও দেখব না। যিনি বলেছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী। কেয়া আমি একটু এই অন্য প্রসঙ্গে আসি, এই জায়গাটা থেকে যে এই যে চলে গেলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তারপরে অনন্ত মহারাজ যাবেন কি যাবেন না, আমি বলছি তোমরা ধরেও রাখতে পারলে না দীপেন্দুকে, সেও চলে গেল, সেগুলো বিজেপির সঙ্গে কখন যে কি করেছে আদৌ কোনো মিটিংয়ে গেছে কিনা জানি না। ঠিক ঠিক ৭৭ থেকে তো ৬৪ হয়ে গেল। এই প্রশ্নটা আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, যিনি বিধানসভার অধ্যক্ষ, তাকে জিজ্ঞেস করুন। আমরা তো সংখ্যাটা ৭৭ থেকে ৬৪ আমরাও বলছি, ঠিক যেরকম তুমি বলছো, কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অঙ্কে কাঁচা নাকি বিধানসভার ভেতরে ঢুকলে আমি জানি না, তার সংখ্যা তত্ত্বটা একটু গুলিয়ে যায়, কারণ বিধানসভার ভেতরে কিন্তু তিনি ৭৭টা ৭৭ই বজায় রেখেছেন। আমরা বলছি ৬৪। কিন্তু এবারে ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগলো, মানে দীপেন্দু বিশ্বাস যে আজকে চলিয়া গিয়া প্রমাণ করিলেন তিনি বিজেপিতে ছিলেন, বিষয়টা তাই দাঁড়াচ্ছে। তাকে না দেখেছি কোনো মিটিংয়ে, না দেখেছি কোনো মিছিলে। এবং রাজাগোপাল বাবু খুব সুন্দর যেটা বললেন, দেখুন ফুটবলাররা কি কারণে দল বদল করে আমরা জানি, দীপেন্দু বাবু হাজার হোক ফুটবলার আটকে রাখতে পারছো না। এবার প্রসঙ্গ হচ্ছে বিষ্ণুপ্রসাদ এবং সবাই বলছে বন্ধ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না। অনন্ত মহারাজ একেবারে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বঞ্চনার কথা, কেন্দ্রের বঞ্চনার কথা। ওনার বঞ্চনাটা যখন মনে হয়নি যখন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, সেই সময় তো বঞ্চনার কথা বলে তার তো রাজ্যসভার যিনি তখন যখন দল তো সামলাতে পারছো না তোমরা, আবার ভোটে জেতার কথা ভাবছো কি করে? বলতে দিন না প্লিজ, ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখুন আমি তো মহারাজ তুমি এর মধ্যে ইন্টারেস্ট পাচ্ছ, ইন্টারেস্টিং তো বটে, কি আশ্চর্য। যিনি সাংসদ হলেন তিনি তখন তার মনে হয়নি যে বঞ্চনা হতে পারে বা বঞ্চনা হচ্ছে, পরে তার মনে হলো। আমি আসলে ওই দীপেন্দু বিশ্বাসের রেফারেন্সটাই বারে বারে খুব ভালো লেগেছে। রাজাগোপাল বাবু আজকে অসাধারণ কথা বলেছে, বারে বারে কেন জানি না মাথার মধ্যে কাজ করছে। আচ্ছা, এবার তৃতীয় প্রসঙ্গ, বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বিজেপির টিকিটে জিতেছেন, তো তারপরে তিনি তার মনে হচ্ছে ম্যানিফেস্টো নিয়ে তিনি কোন দলে গেলেন, যে দল বলছে বাংলা ভাগ হতে দেব না। এবং তার কি দাবি ছিল, তিনি গোর্খাল্যান্ড চান। ভারতীয় জনতা পার্টি স্পষ্ট বলে দিয়েছে আমরা পশ্চিমবঙ্গে আমরা ভাগ হতে দেব না। কিন্তু এখন তাকে তৃণমূল কে বলেছে? আমরা ভারতীয় জনতা পার্টি বলেছি, তোমাদের সাংসদ, তোমাদের নেতা। আমি বলছি তুমি বিষ্ণুপ্রসাদ শর্মার কথা বলছো, বিষ্ণুপ্রসাদ তোমাদেরই নেতা বলেছেন যে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপি অনেক দিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল। আমি সেই দূরত্ব মেটানোর চেষ্টা করছি, তাহলে তোমরা ধরে রাখতে পারছো না। আরে না না, ঠিক বলেছেন তো উনি। এবার দূরত্ব কেউ যদি করতে চায়, কেউ যদি মনের মধ্যে ঠিকই করে নেয়, তোমাদের নেতা তোমাদের সাংসদরা বলে গেছে বাংলা ভাগের কথা, উত্তরবঙ্গ চাই আলাদা। এক সেকেন্ড, আচ্ছা প্রতিকূর যে ঘুরিয়ে দিচ্ছ তুমি তোমার দলটা নিয়ে একটু বলো। ঘোরানোর প্রসঙ্গই একটু না, অস্বস্তি হতে পারে, প্রতিকূরে আমরা আসবো, প্রতিকূরে আলাদাভাবে আলোচনায় আসবো, একটু নির্দিষ্টভাবে গত 4 বছর ধরে, আমি রিপিট করছি, গত 4 বছর ধরে বিষ্ণুপ্রসাদ শর্মা, তার কার্যপদ্ধতি, তার পোস্ট, তার দলীয় স্ট্যান্ড সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির উল্টো মেরুতে। এবং সেই সময় থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, কি কারণে আমি জানি না। আবার রাজাগোপাল বাবুর কথা ধার করতে হচ্ছে। দেখো দীপেন্দু বিশ্বাসের প্রশ্ন করো, তাহলে সেক্ষেত্রে দল কেন আগে দেখেনি? তুমি যেটা বলছো কেয়াদি যে বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে যেটা বলছো যে দলের বিরুদ্ধে কথা বলতো, তাহলে দল কেন আগে দেখেনি? এটা আমি একটা উল্টো প্রশ্ন করতে চাই। আচ্ছা, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন তিনি নাকি গাদ্দার, তাহলে আজকে কি বিষ্ণুপ্রসাদ শর্মা আর বাকি যারা ছিলেন তারা কি গাদ্দার, না তারা কি গাদ্দার নয়? এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করলাম এই কণ্ঠশিল্পীর মমতা ব্যানার্জির কাছে। আমি বলবো যে এমন দুর্বল উদাহরণ মাঝে মাঝে আসে তাছে। আমি বলছি যে 2019 সালের লোকসভা নির্বাচনের পরে লোকসভার স্পিকার কে ছিলেন? আমার কথা হচ্ছে যে 2019-এর নির্বাচনে ওই কাঁথির অধিকারী পরিবার থেকে কে লোকসভায় জিতে গিয়েছিলেন, তার অবস্থানটা কি ছিল? 2021-এর যোগদানের পরে তার কি অবস্থা ছিল? তখন আসলে মূল জায়গা হচ্ছে সাংগঠনিক শক্তির অভাব। আজকে ভাবা যায় একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে রাজনীতি করছে
আর লিডার আসছে অন্য রাজ্য থেকে, তারা সিদ্ধান্ত নেবে, তারা এসে সিদ্ধান্ত নেবে জেলা স্তরে কারা কারা অ্যাক্টিভ থাকবে, কারা কারা প্রার্থী হবে, তারা ঠিক করবে। আমার কথা হচ্ছে যে যারা পশ্চিমবঙ্গের 80,000 বুথে পৌঁছতে পারেনি, বুথ কমিটি তৈরি করতে পারেনি, যাদের কাছে সত্যিকারের বলতে গেলে নিজস্ব কোনো মুখ নেই, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আসা একজন আছেন, তিনি হচ্ছেন বিজেপির মুখ, তিনি বিজেপির মুখ, তিনি বিরোধী দলনেতা। তাহলে গত বিধানসভা নির্বাচনে 2021-এ মনে আছে 294টা আসনে বিজেপি প্রার্থীর মধ্যে 150-র বেশি তৃণমূল ত্যাগী, তৃণমূলের ফেলে দেওয়া নেতাদের এখানে প্রার্থী করা হয়েছিল, এটা মনে নেই? এটা কি বিজেপির মনে নেই যে প্রায় 150-র ওপর তৃণমূল ত্যাগী নেতারা 2021 সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন? তারপরে এরা মুখ খোলে কি করে, তারা সংগঠন না করে মুখ খোলে কি করে? খুব দুর্ভাগ্যজনক এটা। আরো নেতা যাবে, আরো নেতা যাবে, আরো নেতা লাইনে বসে আছে। সুমন বাবু এত কথা বলছেন, কিন্তু এই দল ভাঙার মধ্যে তো বারবার উঠে আসবে তৃণমূল বারবার দল ভাঙিয়ে নিচ্ছে কেন নেতাদের? অর্থাৎ দেখুন, ভোটের আগেই যখন দলবদলের এই বিষয় সামনে আসে তখন আমরা দেখি যারা দলবদল করেন তারা কখনো বলেন যে ভুল হয়ে গিয়েছিল এবং সেই ভুল শুধরে আবার ফিরে গেলাম পুরনো জায়গায়, আবার কখনো বলেন যে প্রার্থী হতে পারেনি, কোথাও সেই জায়গায় একটা ক্ষোভ থেকে যায় তাদের। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমি এখান থেকে একটু রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, মানে এই যে দলবদলের খেলা একেবারে ভোটের আগে, সেটা কি শুধুই গিমিক, নাকি এখানে দল কোনো রকম ডিভিডেন্ড পায় ভোটের আগে? হ্যাঁ দেখুন, এই যে টেলিভিশনে দেখানো হচ্ছে যে দলের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু মানুষ ভাবতেই পারে বোধহয় অনেকে চলে আসছে এবার ভোটটা দিতে হবে এই দলকে, এরাই জিতবে, এরকম একটা ধারণা তৈরি হওয়া, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো হতেই পারে না। কিন্তু আবার পাল্টা খেলা হবে না, অন্য দলও আবার তারাও কিছু লোককে নিয়ে এসে তাদের পতাকা দেখাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষ যেটা বুঝে গেছে যে ফুটবল খেলার সময় দেখি দল বদল করে। কেন দল বদল করে? সে খুব কম লোকই করে, সুযোগ পেল না, সবাই টাকা, বেশি টাকা যেখানে দেবে সে, হ্যাঁ বেশি টাকা যে দেবে সেখানেই যাও। এইখানে সেই ফুটবল খেলার যে কনসেপ্ট সেটাও রাজনীতিতে চলে আসে। রাজনীতি আমরা জানতাম একটা সময় যে এটা মানে মানুষ এখানে স্বার্থ ছেড়েই দেশের কথা ভেবে মানুষকে সেবা করার কাজ নিয়ে করে, কিন্তু এইখানেও বোঝা যাচ্ছে যে যে অকশন বেশি দেবে তার কাছেই আমি যাব। একটা বামপন্থীর লোক, হ্যাঁ তার কাছে আদর্শ চিরকালই সে বড়, ছেঁড়া পাজামা পরে সে রাজনীতি করতো, দেশকে পরিবর্তন করার সে স্বপ্ন দেখতো, সে রাতারাতি অন্য দলে চলে যাচ্ছে, স্বপ্ন দেখছে কোটি কোটি টাকার বাড়িঘর তৈরি করব। তো বোঝাই যাচ্ছে যে রাজনীতিতে মানে কার কী ধরনের, আমরা জানতাম যে ছোটো বয়সে যেখানে আমরা থাকি আমাদের চেতনাটা চিরকালই সেভাবেই তৈরি হয়। আমরা এগুলো মানে বলি থাকি যে 14 বছর পর্যন্ত কী করেছে মানুষের জীবনে, এবং হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এতদিন যারা বামপন্থী করেছ তাদেরও সে চেতনা তৈরি হয়নি। রাতারাতি আজকে সকালে এক দল, রাত্রিরে আর এক দল। অর্থাৎ আমার কাছে যেটা গিয়ে আদর্শ গিয়ে দাঁড়াচ্ছে, আমি কি পকেট ভরাতে পারলাম যে পার্টিতে ছিলাম? পারলাম না। সোজা কথা, ভোট বাক্সে কি এর প্রভাব আদৌ না পড়ে? ভোট বাক্স দেখুন, দেখুন এতে মানুষ এগুলো তো দেখে নিচ্ছে না, মানুষ তো ভোটের সময় দেখছে এত লোক আসছে যাচ্ছে, এবং এতে মানুষের কি পরিবর্তন হচ্ছে? এই লোকটা পয়সা করবে, মানুষ কি পয়সা করতে পারবে? মানুষের দুঃখ দর্জনতা কিছু দূর হতে পারবে? তা কিন্তু মানুষ, কিছু লোক ইম্প্যাক্ট হয় সাইকোলজিক্যালি, কিন্তু জেনারেল মানুষ কিন্তু বোঝে। এইগুলো হচ্ছে যারা রাজনীতিটাকে আদর্শ থেকে একটা রোজগারের জায়গায় তৈরি করছে, এটা মানুষ মনে দেখে, এনজয় করে, কিন্তু ধিক্কার জানায় সেই সমস্ত মানুষকে যারা এই ধরনের আদর্শ ভুলে গিয়ে মানে স্বার্থের কথা বলে এক পতাকা থেকে আর এক পতাকা, এক জার্সি থেকে আর এক জার্সিতে ছুটে বেড়ান। এতে কিন্তু তাদের নিজেদেরও ক্ষতি। ওরা ভাবছে বিরাট কিছু করলাম, টেলিভিশনে দেখাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।